আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৭০। ক্যালেন্ডারের পাতা ২রা জানুয়ারি। গুমোট নিস্তব্ধ এক মেঘাচ্ছন্ন সকাল। মস্কো শহর থেকে বহু ক্রোশ দূরে গহীন জঙ্গলের মাঝে অশরীরী প্রেতাত্মার মতোই বুক চিরে দাঁড়িয়ে আছে অ্যারিস ইউভানের অঢেল সাম্রাজ্য, দ্য পাইথন প্যারাডাইস। ১০ তলার বহুতল পেন্ট হাউস, পৃথিবীর নামি দামি সব গাড়ির বহর, হ্যালিপ্যাডের মাঝখানে দাঁড়িয়ে থাকা শখের হেলিকপ্টার, বিশাল বড় গান ফায়ারিং রেঞ্জ, শয়ে শয়ে বন্দুকধারী গার্ড, অত্যাধুনিক সিকিউরিটি, এছাড়াও শখানিক বিশাল দেহী শক্তিশালী নেকড়ের পাল। সব মিলিয়ে যেন এক আলাদা ভূখণ্ড। কি নেই এই মাফিয়া স্বর্গে। এত কিছু থাকার পরেও চতুর্দিকে জমাট বেঁধেছে থমথমে এক নিগুড় শূন্যতা। বেরং ধুলো মলিন সব কিছু। আধারের মতো কালো পেন্টহাউস আজ ডুবে আছে নৈশূন্য প্রহেলিকায়। গেটের দুই পাশে অবস্থিত বৃহদাকার সিংহ মুখ থেকে মরা নদীর মতো কুলকুলিয়ে বের হয়ে আসছে হিমশীতল ঠান্ডা জল। বাকি জায়গাটুকু মলিন আবরণে ঢেকে রেখেছে রাতভর পতিত হওয়া শুভ্র স্নিগ্ধ বরফ। বরফের সেই কোমল আবরণ পায়ে পিষে গেটের সামনে উপস্থিত হলো একজোড়া পুরুষালী নিটল পা। আপাত মস্তক তার কালো দিয়ে আবৃত। টার্টেল নেক সোয়েটার শার্টের ওপরে ব্ল্যাক ওভারকোট পরিহিত যুবকের দীপ্তময় চেহারা। দূর আকাশে জ্বলে ওঠা নক্ষত্রের মতোই নির্মল দ্যুতি ছড়াচ্ছে তার সৌমকান্ত মুখ, অথচ দৃষ্টি জুড়ে তৃষ্ণার্ত চাতকের মতোই অবরুদ্ধ বেদনা। কিয়ৎক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে ভেতরে উকি ঝুঁকি দিল সে। শরীর তার স্রোতের তরঙ্গের মতোই দোলদুল্যমান, কণ্ঠতল শুকিয়ে কাঠ। তখনই ভেতর থেকে এগিয়ে এলো একজন অস্ত্রধারী গার্ড। অচেনা লোকটাকে আপাত মস্তক পরখ করে স্পষ্ট রাশিয়ান ভাষায় জানতে চাইল, কোট ভু, অর্থাৎ আপনি কে? বিপরীতে নীরব দৃষ্টি তুলে চাইল যুবক। বিক্ষিপ্ত এক অনুভূতির যন্ত্রণায় ছটফট করছে তার মন। তবুও শুষ্ক ঠোঁটজোড়া নাড়িয়ে রুদ্রস্বরে জবাব দিল, মাহিন, মাহিন বেঞ্জামিন। লোকটা অনিশ্চিত ভঙ্গিমায় কপাল গোছালো। চিনতে পারেনি বোধ হয়। না চিনলে ভেতরে প্রবেশের অনুমতি নেই, কারণ আজকের দিনে কোনো রক্তারক্তি নয়। আজ কেবল মাফিয়া বসের বিশ্বস্তরাই ঢুকতে পারবে পেন্ট হাউসে। যার দরুন লোকটা পেছন ঘুরে দায়সারা জবাব ফিরিয়ে দিল মাহিনকে। অন্ত্যেষ্টিক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে, দুজনের দাফন সম্পন্ন হয়েছে, আর আপনি এখন এসেছেন। অপ্রত্যাশিত এক বাক্য হৃদযন্ত্র খামছে ওঠে মাহিনের। ঝড়ো হওয়ার মতোই উলাটপালাট হয় পৃথিবী। আরেক দফা দৃষ্টি ঝাপসা হয় তার। নির্ঘুম ক্লান্ত শরীরটাকে সামলে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে মানব। পরক্ষণে জিভের ডগায় অধর ভেজায় সে। ভেতরে যাওয়ার নিরলস পায়তারা করে আচ্ছন্ন গলায় বলে, ঈশানী, ইয়োর গড মাদার। যাওয়ার পথে ফের ঘুরে তাকালো লোকটা। ভুরু কুঞ্চন করে মাহিনের মুখায় পরখ করতেই তড়িঘড়ি করে বাক্য ছুড়ল মাহিন, ঈশানী আমার বন্ধু, খুব ভালো বন্ধু। লোকটা আশ্বস্ত হলো কিনা বুঝে ওঠা দায়। শুধু নির্লিপ্ত গলায় প্রত্যুত্তর করল, আপনাকে তো আগেই বলেছি দাফনের কাজ সম্পূর্ণ, কফিন সমাধিত করা হয়েছে। তাহলে এখন গিয়ে কি দেখবেন ভেতরে? কণ্ঠস্বর জড়িয়ে আসছে মাহিনের। কথা ঘোরানোর অবকাশ নেই। সহসা ব্যথাক্লিষ্ট গলায় জবাব দিল, আমি ওর মুখ দেখতে আসিনি। যেই মুখে বলি নেই, ঠোঁটের কোণে হাসি নেই, চাহনিতে চাঞ্চল্যতা নেই, তা দেখে কি করব? কেবল সমাধিটুকু দেখতে চাই, এক নজর দেখেই চলে যাব। মুখ ফুটে বাক্য কটা বেরোতেই রুক্ষ দৃষ্টি ছলছল করে ওঠে মানবের। সচরাচর এমন ঘটনা ঘটলে হয়তো এতক্ষণে বন্দুকের গুলিতে প্রাণ উড়ে যেত তার, কিন্তু আজকের দিনটাই তো অন্যরকম। শোকাচ্ছন্ন এক ঘরে থমকে আছে গোটা পৃথিবী। পেন্ট হাউসের একটা মানুষও নিজের মধ্যে নেই। সকলেই চিরাচরিত সত্তা ভুলে শোকের ছায়া কাতর। চারিদিকে প্রগাঢ় শূন্যতা, কোথাও যেন কেউ ভালো নেই। কয়েক মুহূর্ত একধানে চেয়ে থেকে ধাতস্থ হলো গার্ড। ভারী বিরক্তি স্বরে বলে উঠল, ঠিক আছে, কিন্তু আগে আপনাকে সার্চ করা হবে। মাহিন আর প্রত্যুত্তর করল না, চুপচাপ দুই হাত তুলে দাঁড়ালো সম্মুখে। মাফিয়া বসের অভূতপূর্ব কার্যকলাপে ভূকম্পনের মতোই কেঁপে উঠেছে সমগ্র আন্ডারওয়ার্ল্ড। সকলের যেন টনক নড়ে উঠেছে। দেশে বিদেশে সতর্ক হয়েছে প্রশাসন। সজাগ দৃষ্টি এখন রাশিয়ান মানচিত্রে নিবদ্ধ। মুখে শুধু একই বুলি,
কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এহেন ঘটনা। সামনে পেছনে কত শত্রু, কত দুশ্মন ওত পেতেছিল তাকে ধ্বংস করার প্রয়াস নিয়ে, অথচ সবাইকে আশাহত করে নিজেই নিজের পরিসমাপ্তি টানল মাফিয়া বস। জীবনের অন্তিম লগ্নে এসেও কারোর নিকট মাথা নত করেনি সে। নিষ্ঠুর বাস্তবতাকে পায়ে পিষে শত্রুর বিনাশ ঘটিয়ে তবেই মৃত্যু লিখেছে নিজের। নশ্বর এই দুনিয়ায় অবিনশ্বর রেখে গিয়েছে আজন্মকালের সবটুকু স্মৃতি। সেই জের ধরেই পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিটি নিউজ পেপার, প্রতিটি টিভি চ্যানেল একটাই হেডলাইন: আত্মঘাতীয় ঘটনা, নিহত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেররিস্ট এরিস ইভান। গোটা দুনিয়া আত্মঘাতীর ঘটনা জানলেও এর নৈপথ্যের কারণ খুঁজতে এলো না কেউ। যে যেভাবে পারল গুজব রটালো। এত কিছুর পরেও ভালোবাসার দরে জীবন বিসর্জনের এই ঘটনা অপ্রত্যাশিতভাবেই হৃদয়ের সুপ্ত অনুভূতিকে কাঁপিয়ে তুলেছে সবার, তৈরি করেছে ধোঁয়াশাবৃত্ত রহস্যের আধার। সকলের মন মস্তিষ্কে একটাই প্রশ্ন কেবল, কিভাবে এমন একজন হার্টলেস দুর্ধর্ষ টেররিস্ট মাফিয়া বস কিভাবে নিজের ভালোবাসার জন্য জীবন দিয়ে দিল? এটা কি আদৌ সম্ভব? কিন্তু মানুষের জীবন তো নাটকের চেয়েও নাটকীয়। বিস্ময়ভূত এই ঘটনা আদৌ সম্ভব কিনা ভাবতে ভাবতে অ্যারিস ঈশানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হলো। কর্দমাক্ত সোদা মাটির নিচে সমাধি করা হলো দুটো তরতাজা প্রাণ। আর এখন এই মুহূর্তে সেই ধুলোমলিন সমাধির শিয়রে হাঁটু গেড়ে বসে আছে ফ্লোরা। পরনে তার খাকি কাপড়ের লম্বা কালো গাউন, এলোমেলো চুল, উদাসীন দৃষ্টি। আত্মভোলা অভাগীর মতোই বিপর্যস্ত লাগছে তাকে। পাইথন প্যারাডাইস এমন একটা জায়গা যেখানে প্রতিটা পদতলে সমাধি। এমন কোনো জায়গা নেই যেখানে মাটি খুঁড়লে মৃতদেহের হাড়গোড় না বেরিয়ে আসে। তবে আজকে এই মাটির বুকে যেই নতুন দুটো সমাধি তৈরি হয়েছে, কিঞ্চিত ভিন্নতা রয়েছে তাতে। পাশাপাশি অবস্থিত একজোড়া যুগলবন্দি সমাধি, যার চারিপাশে মুড়িয়ে আছে অজস্র নীল গোলাপের তোড়া। পরম যত্ন সহকারে থোকায় থোকায় সাজিয়ে রাখা হয়েছে সেগুলো। দুটো সমাধিস্থলের শিওরে একটা মাত্র প্রস্তর ফলক বসানো হয়েছে। তাতে গুটি গুটি ইংরেজি অক্ষর দিয়ে পাশাপাশি খোদাই করে বসানো হয়েছে সেই যুগলবন্দির নাম: অ্যারিস অরণ্য, 1995-2025, ঈশানী তুজো কর্নিয়া, 2003-2025। তার ঠিক পাশে ছোট্ট আরও একটা প্রস্তরভেদী, তাতে লেখা আছে বোজোর নাম আর জীবন বৃত্তান্ত। ভেতরে ঢুকতেই মাহিনের চোখ আটকালো সমাধিস্থলের সেই চকচকে প্রস্তর ফলকটাতে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে ঈশানীর নাম। মাহিন যেন শ্বাস নিতে ভুলে গিয়েছে। এত দূর ছুটে এসেছে ও, এত পথ পাড়ি দিয়েছে এই দৃশ্য দেখার জন্য? মোটেই না। অদৃশ্য যাতনায় বুকের রক্ত তোলপাড় করে উঠল তার। ব্যথাক্লিষ্ট নয়নে এক পল প্রস্তর ফলকটাকে নীরবে পরখ করল মাহিন। অতঃপর সেখানটাতেই আটকে রইল দৃষ্টি। সদ্য যুগলবন্দি সমাধিত শিয়রে বুক চিতিয়ে গেড়ে বসা ওই এক হারা পাথরে ফলকটাকে দেখতে দেখতেই দৃষ্টি ঘোলাটে হয়ে এলো মাহিনের। অ্যারিস ঈশানীর অপ্রতিরোধ্য পরিণয়ের এই মর্মান্তিক পরিণতি ভাবতে গিয়ে স্মৃতিতে ভেসে উঠল রবি ঠাকুরের অনন্ত প্রেমের কবিতার কিছু অজেয় চরণ। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিত কালের হৃদয় উৎস হতে। আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়নশীলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। সত্যিই তো, ভালোবাসা মৃত্যুঞ্জয়ী। শারীরিক নির্জীবতা কখনোই রুখতে পারে না সেই অনুভব। মাহিন আর কিছুই ভাবতে পারল না। কণ্ঠতালু রুদ্র হয়ে এসেছে তার। কোনো মতে শ্বাস টেনে এগুলো কয়েক কদম। অতঃপর যান্ত্রিক ইঞ্জিনের মতোই কেঁপে উঠল তার শরীর। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল কর্দমাক্ত সমাধির উপর। সদ্য গড়ে ওঠা কবরটাকে আঁকড়ে ধরে ভুলে গেল অনিশ্চয়তা, ভেঙে গেল তার আত্মসংযম। বিকারগ্রস্তের মতোই অস্থির স্বরে বলতে লাগলো, এটা কি করলে তুমি? এটা কি করলে? এত সাধ করে এই জীবন বেছে নিয়েছিলে, তবে কি হলো বলছো না যে? আমি তো চলেই গিয়েছিলাম, তোমাকে একটুখানি সুখী দেখবো বলে নিজেকে অদৃশ্যের মতো আড়াল করে নিয়েছিলাম। তাহলে এই কি পরিণতি হলো তোমার? তুমি জানলে না ঈশানী। শত নিষেধাজ্ঞার পরেও এই অধম কতবার তোমাকে দেখতে এসে ফিরে গিয়েছে।
কতবার রিং হওয়ার আগেই কল কেটে দিয়েছি। কত শত রাত তোমায় মিস করেছি। যে একটা বছরের অপেক্ষা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়, আজ তার সঙ্গে তুমি অনন্তকাল জুড়ে দিলে। আমি আর কিসের আশায় বাঁচব বলো? পুরুষালী কণ্ঠস্বর ক্রমশ ভগ্ন স্বরে রূপান্তরিত হয়। চোখ ছাপিয়ে জল গড়ায়, কাদা মাটিতে লেপ্টে যায় শরীর। ফের বের হয়ে আসে বুক ভাঙা আত্মচিৎকার। নীলনয়না, আমার নীলাম্বরী, তুমি বলেছিলে, কথা দিয়েছিলে তুমি ভালো থাকবে, তাহলে এভাবে কেন হারিয়ে গেলে? একেই কি তবে ফেরারি হওয়া বলে? এক ছাদের নিচে না হোক, এক আকাশের নিচে তো ছিলাম আমরা দুজন। তোমার সুখটুকু দেখেই না হয় বেঁচে থাকতাম। সুখী যদি নাই হবে, তাহলে কেন বেছে নিয়েছিলে এই মৃত্যুদ্বার? কি ছিল এখানে? পরপরই অবরুদ্ধ এক দানবীয় চিৎকার বের হয়ে এলো মাহিনের বুক চিরে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আওড়ালো, কেন আমার হলে না তুমি, যার সাথে জীবন কাটাবে বলে সব ছেড়ে এখানে এলে? তার এক একটি কর্মফল শুধু তোমাকে যন্ত্রণাই দিয়ে গেল, সবশেষে প্রাণটাও কেড়ে নিল। তবুও কেন ভালোবাসলে না আমায়? কেন একটা ভুলের প্রায়শ্চিত্ত আমার গোটা জীবন দিয়ে দিতে হলো? বলো ঈশানী, কেন চুপ করে আছো? কিভাবে শুয়ে আছো এই বদ্ধ মাটির নিচে? কষ্ট হয় না তোমার? দম বন্ধ হয়ে আসে না? বিশ্বাস করো, তোমার অনুপস্থিতি, তোমার এই নির্জীবতা আমাকে উন্মাদ করে দিচ্ছে। মরে যেতে ইচ্ছে করছে আমার। এই নিন বন্দুক, শুট করুন নিজের মাথায়। অতর্কিত এক রমণীয় কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকালো মাহিন। চকিতে ঘাড় ফিরিয়ে দেখল ফ্লোরা দাঁড়িয়ে পাশে, হাতে কুচকুচে কালো রিভলভার। মরণ অস্ত্রখানি ওর দিকে বাড়িয়ে দিয়ে রেখেছে রমণী। মাহিনের জল ছলছল বিস্ময় অনুভূতির নয়নজোড়া পরখ করে ফের বাক্যের পুনরাবৃত্তি করল, কি হলো, ধরুন এটা, শুট করুন নিজেকে। রমণীর কথার তীক্ষ্ণতায় সদ্বিদ ফিরে পেল মাহিন। রিভলভারের দিকে আর চোখে তাকিয়ে থেমে থেমে জবাব দিল, আত্মহত্যা মহাপাপ যে। তপ্ত শ্বাস ফেলল ফ্লোরা, তাচ্ছিল্যের স্বরে জবাব দিল, জানতাম আপনাদের মতো সুশীল ব্যক্তিদের ভালোবাসার প্রতিদানে হাজারটা দুনিয়ার দোহাই থাকে, কিন্তু অন্ধের মতো যার বলি আওড়ালেন এতক্ষণ, সে কিন্তু একবারও ভাবেনি দুনিয়ার কথা। ঈশানীর শেষ নিঃশ্বাসের পরে এক মুহূর্ত অপেক্ষা করেনি। পায়ে ঠেলেছে গোটা দুনিয়া, ভুলে গিয়েছে তার ক্ষমতা প্রতিপত্তি, এত বড় সাম্রাজ্যের কথা। এমনকি নিজের ছেলেটার কথাও একবার ভাবল না ওই নিষ্ঠুর মাফিয়া বস। অন্তরের তাড়নায় দিক বেদিক শূন্য হয়ে শুট করে দিল নিজেকে। কারণ কি জানেন? কারণ অ্যারিসের মনুষ্যত্ব নেই। ওই যে আবেগ, অনুভূতি, ভালোবাসা মানে শুধু ঈশানী, তার একমাত্র পরিণীতা, যার সৌভাগ্য হয়েছে মাফিয়া বসের মুখে ভালোবাসি শব্দ শোনার। অ্যারিস ভালোবাসা বোঝে না, অথচ ঈশানীকে ও নিজের অজান্তে মন দিয়ে ফেলেছে। তার জন্য আফসোসও করেছে প্রচুর, ধ্বংস হবে জেনেও দুর্বলতায় গা ভাসিয়েছে। অথচ সমগ্র জীবনের আত্মসংযম খুইয়ে ভালোবাসি বলার পরেও যখন মেয়েটা আর রইল না, তখন ভালোবাসার উপর খুব অভিমান হলো অ্যারিসের। বিকারগ্রস্ত হয়ে পড়ল মস্তিষ্ক। আক্ষেপ, উৎকণ্ঠায় সব ধ্বংস করে দেওয়ার কথা ছিল তার, কিন্তু শেষ করে দিল নিজেকেই। কারণ এক জীবনে ঈশানীর মতো করে আর কোনো কিছুই চায়নি ওই মাফিয়া বস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল ফ্লোরা। অতঃপর সংক্ষিপ্ত বাক্যে কথার ইতি টেনে বলল, অ্যারিস আজন্মকালের পাপী, তাই হয়তো পাপ পুণ্যের তফাৎটা বুঝতে পারেনি কোনোদিন। তবে ভালোবাসার মূল্যায়ন করতে গেলে তার সমকক্ষ কেউ নেই, জাস্ট নো অন। অনেকক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে ফ্লোরার কথাগুলো শুনছিল মাহিন। শুনতে শুনতে উপলব্ধি করছিল বোধহয়, অ্যারিস ইউভ্যান ট্রুলি ইজ অ্যান আলফা মেল। সে বরাবরের বিজেতা। তাকে না কখনো যুদ্ধে কেউ হারাতে পারছে, আর না তো ভালোবাসায়। সেই সঙ্গে ভেতরটাকে ছন্ন ছাড়া করে তুলেছিল বিরহ বিধুর সুরের সয়লাভ। প্রেম যে বোবা, প্রেম যে কালা, তাই প্রেমের এতই জ্বালা, সেই জ্বালায় পরাণ কান্দে রে। শ্মশানপুরের নিস্তব্ধতায় মিশে গেল দীর্ঘশ্বাস। ভাবনা থেকে বের হয়ে আর এদিক ওদিক চাইল না মাফিন।
বুক পকেট থেকে একটা শুভ্র স্নিগ্ধ তরতাজা গোলাপ বের করে কম্পমান হাতে সেটা রেখে দিল ঈশানীর সমাধির বুকে। আর্দ্র দলা পাকানো মাটিগুলোতে আরও একবার হাত বুলালো। ব্যতিগ্রস্ত আত্মা শিথিল হয় না মোটেই। আক্ষেপ, যন্ত্রণা, হতাশার মিশেলে পরাজিত সৈনিকের মতোই বাক্য ছাড়ে সে। তুমি বেঁচে গেলে ঈশানী, চলে গেলে তোমার মাফিয়া বসের সাথে, অথচ গোটা জীবনের শূন্যতা লিখে দিয়ে গেলে আমার ভাগে। আর দিয়ে গেলে আজন্মকালের গুরুদায়িত্ব, ইয়াশ ইউভান। ইয়াশের কথা ভাবতে পুনরায় ফ্লোরার পানে দৃষ্টি ঘোরালো মাহিন। সতর্ক গলায় জিজ্ঞেস করলো, ইয়াশ কোথায়? এখন হসপিটালে। কলিজা কেঁপে উঠল মাহিনের। উদ্গ্রীব হয়ে কিছু বলতে যাবে, তার আগেই ফ্লোরা জানায়, ইয়াশ ঠিক আছে, প্রপার হেলথ কেয়ার জানিয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে। মাহিন আর প্রতিউত্তর করল না, হনহনিয়ে হাঁটা ধরল গেটের দিকে। তৎক্ষণাৎ পিছু ডাকলো ফ্লোরা, জানতে চাইল, কোথায় যাচ্ছেন? আমার ছেলেকে দেখতে। যেতে যেতেই জবাব দিল মাহিন, অ্যারিস থাকলে এই কথার অপরাধে এতক্ষণে আপনার চেহারা বদলে দিত। ফ্লোরার তিরিক্ষি কথার বিপরীতে মাহিন গলা ফেরে বলল, অফকোর্স, আফটার অল হি ওয়াজ এ ভিলেইন। ধীরে ধীরে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মাহিন। এই মুহূর্তে ফ্লোরা চেঁচিয়ে বলে উঠল, সে আর শুনতে পাবে না। অবশ্য চেঁচানোর মতো শক্তিও নেই ফ্লোরার রুগ্ন শরীরে। সহসা বিড়বিড়িয়ে কটাক্ষের স্বরে স্বগোক্তি করল রমণী, এভরি ভিলেন ইজ দ্য হিরো ইন হিজ ওন মাইন্ড। দিন গড়িয়ে সন্ধ্যা নামল। প্রকৃতির বিষণ্ণ আধারে মুড়িয়ে গেল ধারিত্রী। সকালের সেই মেঘাচ্ছন্ন আকাশ এখনো অভিমানী কিশোরীর মতোই ভার হয়ে আছে। যখন তখন কেঁদে ফেলবে সে। অথচ আজ সারাদিনেও দেখা মেলেনি তুষারের। কোথায় গিয়েছে, কি করছে, কেউ তার হদিশ জানে না। সকালের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও খোঁজ ছিল না তার। সারাদিন পেরিয়ে রাত হতে চলল, তবুও ফিরল না সেই মানব। এদিকে মস্কো শহর থেকে প্রায় 700 কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গ শহরের অলিগলিতে ভবঘুরের মতো চেষে বেড়াচ্ছে তুষার। কিছু একটা খুঁজে পাবার প্রবণতায় অগ্নিগিরির দাবানলের মতোই দাউ দাউ করে তার অন্তর্করণ। অপ্রতিকস্থ ভাবনায় টকবগিয়ে ফুটছে মস্তিষ্ক। সর্বদা সাবলীল নিস্পৃহ মুখায়ব আজ প্রতিশোধের স্পৃহায় দুর্বার। হাঁটতে হাঁটতে সড়ক পেরিয়ে পরিত্যক্ত একটা রেল স্টেশনে চলে গেল তুষার। গন্তব্য একটাই, সারাদিন ঘুরে ঘুরে এই পরিত্যক্ত জায়গাটাই খুঁজে বেড়াচ্ছিল সে। আর এখন রেল লাইন ধরে রোবটের মতো হাঁটছে। উদ্দেশ্যহীন চলন্ত গতি অব্যাহত রেখে দৃষ্টি নামিয়ে তাকালো সে হাতের দিকে। মুঠোবন্দি চকচকে ধাতব রিভলভারটা পুরোপুরি লোড। শুধু সময়ের অপেক্ষা, তারপর ট্রিগার টেনে সোজা ক্রসফায়ার। আকাশে তারাবাজির মতো বাজ পড়ছে। বিদ্যুৎ স্পৃষ্টের চমকুয়ে খানিক বাদে ঝলসে উঠছে আমানিশার আকাশ। বিজলির সেই নীলাভ আলোতে পথ দেখে যান্ত্রিক পদধ্বনিতে সামনে এগোলো তুষার। না কোনো ভাবনা, না তো কোনো পিছুটান, যেন সর্বহারা একলা পথিক। যেতে যেতেই হঠাৎ থমকে গেল তার পদক্ষেপ। তীরদণ্ড টেনে ধরার সূক্ষ্ম একটা আওয়াজে খাড়া হয়ে গেল কর্ণকুহর। তুখর মস্তিষ্ক স্পষ্ট জানান দিল, আশেপাশেই আছে সেই রহস্যময়ী আদিবাসী রমণী। সতর্ক দৃষ্টি ঘোরায় তুষার। মুহূর্তে একটা আক্রমণাত্মক তীর এসে লক্ষ্যভেদ করল তার। বাতাসের বেগ সরে যেতেই পেছনে পাইন গাছের সঙ্গে গেঁথে গেল সেটি। সময় নষ্ট করল না তুষার। তড়িৎ হাতে ট্রিগার টেনে আধারের মতোই ফাঁকা গুলি ছুড়ল কয়েকবার। গুলি ছোড়ার বিকট আওয়াজে ভেঙে গেল নৈশব্দ। জঙ্গল ভেদ করে ঝংকার তুলে বের হয়ে আসলো নিশাচরের হর্ষধ্বনি। তুষারের মনোযোগ ইস্পাতের মতো কঠোর। প্রতিটি নির্ভীক কদমে উপচে পড়া অগ্রাসন। বিপরীত প্রান্ত থেকে আওয়াজ এলো না আর। কয়েক মুহূর্ত নৈশব্দ কেটে গেল। একটু বাদেই বনবিছুটি পেরিয়ে পা টেনে টেনে ছুটে চলার শব্দ মুখের হলো চারিপাশে। ফের সতর্ক হয়ে উঠল তুষার। মেয়েটা জঙ্গলের দিকে গিয়েছে নিশ্চিত হওয়া মাত্রই বিপরীত প্রান্ত থেকে টানেল ধরল সে। এদিকটায় রাতবাতের আলো আছে। চিত্র পুত্তলিকার মতোই দণ্ডায়মান সেই ল্যাম্পপোস্টের সূক্ষ্ম আলোয় রিয়ানা ভলকভের তীরের নিশানা স্পষ্ট দৃশ্যমান। অথচ পিছপা হলো না মানব। টানেল থেকে বেরিয়ে ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো সে। ঠোঁটের ফাঁকে লাইটার ধরে রক্তিম অগ্নিশিখার মতোই দাউ দাউ করে উঠল তার চোখের তারা।
রুক্ষ চোয়ালে যেন বিনাশ খেলা করছে। সেই জ্বলন্ত প্রতিবিম্বের দিকে একবারের বেশি চোখ রাখা দায়। সহসা দৃষ্টি অটুট রাখতে পারল না রিয়ানাও। চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে। তীরের নিশানা তখনও তুষারের পানে স্থির। সিগারেট ধরানো শেষ হলে শীতল চাহনিতে সামনে তাকালো সে। দাম্ভিক অকুত ভয় মেয়েটার পানে পূর্ণ দৃষ্টিপাত করে তার স্বরে আওড়ালো, পালিয়ে যাচ্ছিলে বুঝি? শটান দাঁড়িয়ে থাকা ধনুকধারী রমণীর লক্ষ্যভ্রষ্ট হয়। তুষারের একটা মাত্র কথায় তীরের ফল ধপ করে মাটিতে পড়ে যায় তার। পালিয়ে যাওয়া তার ধাতে নেই। তুষারের কথাটা মনে লেগেছে বোধহয়, যার দরুন ফনাতলা সাপের মতো ফুঁসে উঠল রিয়ানা। দাঁতে দাঁত পিষে বলল, রাশিয়া থেকে বের হওয়ার সকল পথ বন্ধ করে দিয়ে এখন নাটক করতে এসেছো? তোমার আগেই বোঝা উচিত ছিল এটা মাফিয়া টেরোরি গ্যাংস্টার। তুষার জাওয়াদের নখ দর্পণ থেকে পালিয়ে ফিরে যাওয়া এত সহজ নয়। পাইথান লিডার আর নেই, ভাই মরেছে তোমার, তারপরে এত গলায় জোর। রিয়ানার কণ্ঠে তাচ্ছিল্যের সুর, অথচ নির্বিকার তুষার জাওয়াদ। সে আরও কয়েক কদম এগিয়ে গিয়ে হিমশীতল গলায় বলল, ভাই মরেছে, এবার ভাইয়ের খুনি মরবে। তোমার ভাই নিজেই নিজেকে শ্যুট করেছে, তাহলে তুমি খুনি বলছো কাকে? রিয়ানার কণ্ঠে চাপা সংশয়। সেসবে ভ্রুক্ষেপ করল না তুষার। সিগারেটের সলকায় লম্বা টান দিয়ে রিয়ানার অভিমুখে এগিয়ে যেতে যেতে বলল, তুমি বেশ অদ্ভুত জানো তো। সেদিন আমাকে ওভাবে বাঁচালে, আর এখন মারার জন্য পাগল হয়ে যাচ্ছ। শুধু একবার নয়, দুবার বাঁচিয়েছি আমি তোমাদের দুই ভাইকে। আর এখন কুকুরের মতো তাড়া করে বেড়াচ্ছ তুমি আমায়, অকৃতজ্ঞ কোথাকার। আমি শুধু অকৃতজ্ঞই নই, অবিশ্বাস্য। তত্ত্বের মতো কথাটা বলেই ঘুরে এসে রিয়ানার কপাল বরাবর বন্দুকের নল ঠুকে দিল তুষার। এক মুহূর্তের জন্য ছলকে উঠল রমণী। প্রগাঢ় হলো শ্বাস প্রশ্বাস। দুই হাত মুঠবদ্ধি করে চোখ খিচে মৃত্যুকে আলিঙ্গন করবে, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় দফা বাক্য ছুড়ল তুষার। যেন তেন ড্রাগ নয়, ইট ওয়াজ স্যারেনেক্স, এ ব্রাজিলিয়ান স্নেক ভেনম। সাপের বিষ দিয়েছিলে তুমি ওকে। কেন রিয়ানা? হোয়াই ডিড ইউ ডু দিস? তুষারের কর্কশ হুঙ্কারে সজাগ হয়ে উঠল চারিপাশ। রিয়ানা নিজেও চোখ তুলল পর্যায়ক্রমে। বরাবরের মতোই বেপরোয়া রমণী, চোখের তারায় আগুনের দুঃসাহস। সহসা সত্য বলতে পিছপা হলো না মোটেই। তেজস্বী কণ্ঠে জবাব দিল, আগেই বলেছি তোমাদের, আমি রিয়ানা ভলকো প্রতিশোধ নিতে এসেছি। আমার ভালোবাসার মানুষকে মেরে আমাকে নিঃস্ব করে দিয়েছে মাফিয়া বস। আমি ঠিক তাই করেছি যা যা অ্যারিশ আমার সঙ্গে করেছে। কিন্তু আফসোস, নিঃসঙ্গতার যন্ত্রণা পোহাতে হলো না তাকে। ব্লাডি বিস্টটা নিজেই নিজেকে শেষ করে দিল। প্রতিশোধী যখন নিতে এসেছ, তাহলে আমাদের বাঁচালে কেন সেদিন? তুষারের কণ্ঠে উদ্বেগ। রিয়ানা ঠোঁট বাঁকিয়ে হাসল, বিদ্রুপাত্মক স্বরে জবাব দিল, হুঁ, আমি মোটেও তোমাদের বাঁচাইনি। আমি তো স্রেফ নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। ভাবনায় পড়ল এই যন্ত্রমানব। কপালে স্পষ্ট হলো চিন্তার বলিরেখা। কি ভেবে যেন চোখ ছোট ছোট করে বলে উঠল, অ্যারিশ তোমাকে হায়ার করেছিল তাই তো? নৈশাব্দিক বাঁকা হাসি দৃশ্যমান রিয়ানার ঠোঁটের আগায়। তুষার তীক্ষ্ণ গলায় বলল, তার মানে সব কিছু অ্যারিশ প্ল্যান করে রেখেছিল আগে থেকেই। খুব বেশিক্ষণ রহস্য ধরে রাখল না রিয়ানা। খানিক বাদে নিরুত্তাপ স্বরে জবাব দিল, ইউ আর এ জিনিয়াস তুষার জাওয়াদ। তুমি ঠিকই ধরেছ। সেদিন তুমি উপস্থিত ছিলে না বলেই অ্যারিশ আমাকে হায়ার করে। ঘটনার আগের রাতে আমি অ্যারিশের সঙ্গে ছিলাম। সারা রাত ধরে প্ল্যান করেছিল সে। গার্ড মোতায়েন করেছিল প্রতিটি গ্যাংস্টার টেরোরিতে। তারপর কিছু লোকেশন হাইলাইট করে রেখেছিল অ্যারিশ, যার মধ্যে অন্যতম ছিল টমেটো প্রিন্সের ডেরা। মাফিয়া বস আজ করেছিল আগেই। সে ভালো করেই জানতো সাইকোপ্যাথকে কুপকাত করা অতটাও সহজ নয়। পাওয়ার, স্নাইপার, ওয়েপন্স কোনো কিছু দিয়েই লড়াই করা যাবে না তার সঙ্গে। খেলতে হবে কৌশলে, যার দরুন আগে ভাগেই লিকুইড নাইট্রোজেন আর টমেটো প্রিন্সের পরিত্যক্ত ফ্যাক্টরির ঠিকানা আমাকে দিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বলে দেওয়া হয় এটাই শেষ সুরক্ষা। এই পর্যায়ে এসে বক্রাকার হয়ে গেল তুষারের সরল দৃষ্টি। সে তীক্ষ্ণ স্বরে কথা কাটল রিয়ানার, তুমি বলতে চাইছো এত কিছু তুমি কোনোরূপ স্বার্থ ছাড়াই করেছো? বিনা বাক্যে রাজি হয়েছ মাফিয়া বসের কথায়?
তুষারের দৃঢ় বিশ্বাস মেয়েটা অ্যারিসের নিকট ব্লাড ডায়মন্ড দাবি করেছিল, কিন্তু ওকে ভুল প্রমাণিত করে এক অপ্রত্যাশিত জবাব দিল রিয়ানা, মোটেই না। আমি রিয়ানা বিনিময় ছাড়া কখনোই কিছু করি না। ডিল করার সময় প্রতিদান চেয়েছিলাম আমি, যে আমাকে গার্ডদের সামনে সুরক্ষিত দাবি করা হোক। কিন্তু অ্যারিস রাজি হয়নি। সে ঈশানীর ব্যাপারে এইটুকু ছাড় দিতে রাজি নয়। কিন্তু তাতে আমার কি, আমি তো ঈশানীকে মারবই। এই পর্যায়ে উন্মাদের মতো খিলখিলিয়ে হেসে উঠল রিয়ানা। শুনশান নীরবতার মাঝে গা ছমছমে শোনালো তার অট্ট হাসির আওয়াজ। হাসতে হাসতে আকস্মাৎ অভিব্যক্তি পাল্টে গেল তার। মুখায়ব শক্ত করে শীতল গলায় বলল, মিসক্যারেজের ফলে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল ঈশানীর। অপারেশনের সময় জোগাড় করা রক্ত সব শেষ হয়ে গিয়েছিল। তখনই ব্লাড ডোনার হয়ে ঢুকেছিলাম হসপিটালে। গার্ডটা তোমায় ঢুকতে দিল? তুষারের কণ্ঠে বিস্ময়। ঠোঁট বিস্তৃত করে নীরবে হাসল রিয়ানা। জবাব দিল, আমি তো ওত পেতে ছিলাম। ইমার্জেন্সির সময় গার্ডরা এদিক ওদিক তাকায়নি। রাস্তাঘাটে যাকে পেয়েছে, যেখানে পেয়েছে, তাকেই কপালে বন্দুক ঠেকিয়ে হসপিটালে নিয়ে এসেছি। তাদের সঙ্গে সুযোগ বুঝে আমিও ঢুকে যাই। তোমার ব্লাড গ্রুপ মিলল তবে ঈশানীর সঙ্গে? না, মেলেনি। আচ্ছন্নের মতো তাকিয়ে রইল তুষার। রিয়ানা অপ্রতিগ্রস্তের মতোই বলে উঠল, ব্লাড গ্রুপ না মেলায় আমি রিয়ানা অপ্রতিগ্রস্তের মতোই বলে উঠল, ব্লাড গ্রুপ না মেলায় আমি সহ অনেকজনকেই বের করে দেওয়া হয়। কিন্তু আমি এত সহজে বের হইনি। আমার কাজ সম্পন্ন করে তবেই বের হয়েছি। গার্ডদের সামনে পড়নি? পড়েছিলাম, অনেকের সামনেই পড়েছিলাম, কিন্তু মরণাস্ত্র তো স্বয়ং মাফিয়া বসই আমার হাতে তুলে দিয়েছিল। আমার আর ভয় কিসের? তুষার কপাল গোছালো, চোয়াল শক্ত করে ফেলল রিয়ানা। গলা খাদে নামিয়ে হেসে বাক্য ছুড়ল, লিকুইড নাইট্রোজেন। যাকে সামনে পেয়েছি ছুঁড়ে মেরেই জবাব বন্ধ করে দিয়েছি। মজার বিষয় হলো, এত এত গার্ড, এত বাহিনীদের মধ্যে ওই 2-4 জনের খবর তোমরা থোড়াই রাখোনি। তারপর আর কি হলো? টমেটোর ডেরায় যেতে যেতে আমার দেরি হয়ে গেল, ফলে তুমি আর অ্যারিস বাজেভাবে আহত হলে। এত কিছু করেও কি তোমার প্রতিশোধ সম্পূর্ণ হলো রিয়ানা? তুমি যাকে ভালোবাসা যন্ত্রণায় বিদগ্ধ করতে চেয়েছ, সে নিজেই তোমায় হারিয়ে দিল। তার আর অস্তিত্ব নেই। দুনিয়া ছেড়েছে নিজের পরিণীতার সাথেই। সেই তো মাফিয়া বসই তোমায় হারিয়ে দিল। ভস্ম হয়ে গেল তোমার সকল পরিকল্পনা। নির্বাক রিয়ানা। ভেতরের শব্দভাণ্ডার ফুরিয়ে এসেছে যেন। প্রতিউত্তর করার ভাষা নেই। রিয়ানার নিস্পৃহতা অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। প্রশ্ন চোখে তাকিয়ে বলল, পালিয়ে কেন গেলে না? পালিয়ে গেলে অ্যারিস আমায় ছাড়তো। দুনিয়ার যেই প্রান্তেই লুকাতাম টেনে হিসড়ে বের করে আনতো। ওই জন্যই তো তোমাদের বাঁচাতে গিয়েছিলাম, যাতে সন্দেহের তীরটা আমার দিক থেকে সরে যায়। শ্লেষ হাসল তুষার। রিভলভারের ট্রিগার টানতে টানতে ভেসে এলো তার হিমশীতল কণ্ঠস্বর। মানতেই হবে, চম্পেশ খেলেছ তুমি। ইউ ডিজার্ভ কমপ্লিমেন্ট। কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না, কারণ তোমাকে ছেড়ে দিলে আমার রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আর তুষার যাওয়াত বেইমানি করে না। পালানোর কোনো ভাবাবেগ দেখা গেল না রিয়ানার মনে। ব্যাগ্রহীন স্বরেই প্রশ্ন করল, এখন তবে কি করবে তুমি? তোমাকে শেষ করব। নিটল কণ্ঠে জবাব দিল তুষার। পরপর 2 হাতে রিভলভারটাকে আঁকড়ে ধরে চোখ মুখ খিঁচে ভেতরের সব কয়টা বুলেট ঢুকিয়ে দিল রিয়ানার মস্তিষ্কে। মারতে মারতে ভেতরে গুলি যখন শেষ পর্যায়ে চলে এলো, তখন চোখ খুলল তুষার। পায়ের কাছে লুটিয়ে পড়া নিথর নারীদেহখানি অন্তিমবারের মতো পরখ করে স্বগক্তিতে বিড়বিড়ালো, আলবিদা রিয়ানা ভলকভ। তারপর মৃতদেহটাকে আবর্জনার মতো পায়ে মারিয়ে হনহনিয়ে বের হয়ে গেল জঙ্গল থেকে। হৃদয় ভাঙা কিশোরীর মতোই আজ অঝরে কাঁদছে আকাশ। রাত যত গভীর হচ্ছে, তত থেকে থেকে বেড়ে চলেছে বাতাসের প্রকোপ। এই বৃষ্টির রাতেও রেললাইন ধরে উদ্দেশ্যহীন হেঁটে চলেছে যন্ত্রমানব। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই জানে না সে। সারাদিন প্রতিশোধের তাড়নায় কোনো কিছুই উপলব্ধি হয়নি ভেতরে। কিন্তু এখন রাত যত গভীর হচ্ছে, ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে অন্তরটা। বুকের রক্ত তোলপাড় করা যন্ত্রণায় হাঁসফাঁস করছে হৃদয় নামক মাংসপিণ্ড। কি যেন নেই, ভাবতে ভাবতেই ব্যথায় ভরে ওঠে বুক। যে সে ব্যথা নয়, একেবারে দম বন্ধ করা যাতনা।
তুষার সহনশীল উপায়ে বুকের বাঁ পাশে হাত বুলায়, কিন্তু হায়, বুকের ব্যথা কমে না। কোনো অমূল্য রতন হারিয়ে ফেলার নিগুড় শূন্যতা অদৃশ্য দানবের মতোই উল্টো গলায় চেপে ধরেছে তার। বৃষ্টির তোড়ে চারিপাশ ঝাপসা হয়ে আসে, প্রকৃতির ভয়াল অন্ধকার মৃত্যু দূত হয়ে আষ্টেপাশে জড়িয়ে ধরেছে তুষারের শরীর। মাথার ওপর আকাশের গর্জন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পা দুটো থমকে গেল তার। শ্বাস টেনে তুলতে পারছে না আর। অজ্ঞতা শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়ে পরিত্যক্ত রেল লাইনের উপর শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে। অতপর কয়েক মুহূর্ত নৈশব্দ। পরক্ষণেই মানবের বুক ভাঙা আকস্মিক আত্মচিৎকারে প্রকম্পিত হয়ে উঠল আমানিশার রজনী। অভিমানী বালকের মতো হাউমাউ করে কাঁদছে যন্ত্রমানব। তার এহেন অধৈর্য অকৃত্রিম সত্তা আর কেউ কোনোদিন দেখেছে বলে বোধ করেনি। কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে উগরে দিল ভেতরের সমস্ত যন্ত্রণা, সমস্ত আক্ষেপ। কাওয়ার্ড, কাওয়ার্ড, কাওয়ার্ড! ইউ আর এ কাওয়ার্ড, অ্যারিস ইউভান। দুনিয়ার বুকে এভাবে একা করে দিয়ে গেলে আমায়, অথচ একটাবারও বলে গেলে না কেন? কী দোষ করেছিলাম আমি? আমি যে কাঁদছি, দেখতে পাচ্ছ না? তুষার জাওয়াত কাঁদছে, তার রক্তের জন্য কাঁদছে। তুমি কি এর প্রতিদান দিয়ে যাবে? জানি কোনোদিনও দিবে না। তুমি তো মরে যাওনি অ্যারিস, বরং আমার অর্ধাংশ ধ্বংস করে দিয়ে গিয়েছ। তোমাকে ছাড়া আমি দুর্বল, বিশ্বাস করো, ভীষণ দুর্বল। আকাশ ভাঙা বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তার বজ্রাহত আত্মচিৎকার। আক্ষেপ, অভিমান, অনুশোচনা বনভাসী হয়ে বাড়িধারার অবিশ্রাম জলে। এই মুষলধারার বর্ষণ ছাপিয়ে ব্যথাক্লিষ্ট অবচেতন তুষারের কানে বাজে শুধু অনুপমের বিরহ মাখা কৃত্রিম সুর। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না।